আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে সিএসির বৈঠকের বিষয়ে জনগণের সামনে প্রকাশের দাবি সালাউদ্দিন আহমদের। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা বিএনপির কেউ নয়, জানালেন রিজভী। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচন আয়োজনে অভিযুক্ত সাবেক সিইসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে। বিষণ্ণ নয়, সুন্দর বিশ্ব গড়তে চায় বাংলাদেশ। পৃথিবী বদলাতে সব রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে, সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। এবং সরকার কঠোর হওয়ায় দেশে মব সন্ত্রাস কমেছে, ধামরাইয়ে রথ উৎসব উদ্বোধন করে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের আলোচিত বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত সংস্কার করে অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, এটাই সবার প্রত্যাশা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশানে নিজ বাসায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচন বিষয়ে যেসব আলোচনা হয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি। জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে প্রায় সব দল একমত দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। বলেন, নির্বাচন নিয়ে সবাই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রত্যাশা করে। প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা, এটা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলনের নামে যারা নৈরাজ্য তৈরি করছে তারা বিএনপির কেউ নয়। ষড়যন্ত্রকারী সুবিধাভোগী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক দলগুলোকে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বানও জানান তিনি। মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির পরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামের নাফিজা জান্নাত আঞ্জুমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন
সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি, দোয়া করব। শেরেবাংলা নগর থানার মামলায় নতুন ধারা সংযোজন করে সাবেক সিসি KM নুরুল হুদার আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন তিনি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জামিন অযোগ্য রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন নুরুল হুদার আইনজীবী। মনির হোসেন তপু জানাচ্ছেন বিস্তারিত। 4 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয় সাবেক সিইসি KM নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে আবারও 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পুলিশ পাহারায় বেলা 2:30টার দিকে সাবেক সিইসি KM নুরুল হুদাকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। মামলায় নতুন করে সংযোজিত রাষ্ট্রদ্রোহ সহ 3 ধারা নিয়ে আদালতে আপত্তি জানায় আসামির আইনজীবী। সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে, এই আওতায় তাকে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে, এইটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে। এবং এখন এই মামলা আমরা বলেছি, যদি তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই। এই প্রথম একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত, এই অবস্থায় এক্সিস্টিং অবস্থায়। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে। উভয় পক্ষের শুনানি শেষে আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন, এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এদিকে একই মামলায় পুলিশ রিমান্ডে আছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। মামলায় আমাদের দেশের মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ভিডিও যেটা আছে, বিএনপির সমাবেশে হামলার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের চিফ অপারেশন অফিসার আমানুল্লাহ চৌধুরীকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার CMM আদালতে দায়ের করা এই মামলায় তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানার ওসি তসলিমা জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের প্রায় 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে। ধ্বংসের আগে পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিষণ্ণ নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। সকালে সাভারের জিরাবতে 15তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে বলে তার আশা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সামাজিক ব্যবসার সাথে জড়িত বিশ্বের 38টি দেশ থেকে আসা প্রতিনিধিদের নিয়ে সাভারের জিরাবতে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মেলনে। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবাকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। তাই ধ্বংস নয়, মানবিকতার পৃথিবী গড়ার আহ্বান জানান তিনি। You become a full human being, exposing whatever you have inside of you. Why should you be one-sided human being? Why don't you become aware that you have another side inside of you? Why do we do that? Why do we keep it one side blocked out? Because
the narrative that we created for ourselves globally doesn't touch that subject. We are made to forget that aspect exists. ডক্টর ইউনূস বলেন, দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও বিগত সরকার তা করতে দেননি। এমনকি ৩-০ পৃথিবী গড়ার যে ধারণা তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করারও অনুমোদন মেলেনি বলেও জানান তিনি। When we will have our conference here, this was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about. We are always dreaming about having our own university because education is so core in our thinking. Government will not allow us to set up a university. এ সময় উদ্যোক্তা হয়ে স্বপ্নের পথে হাঁটার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Take that easy path, learn what you see. মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি বন্ধুত্বপূর্ণ যোগাযোগ দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার মহাসচিবের নেতৃত্বে চীন সফররত বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শানঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি সেখানে বসবাসরত নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। এ সময় চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম সম্পর্কে অবহিত হন বিএনপি নেতারা। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপি প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান। প্রতিনিধি দলের রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেয় তা কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথ উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, অন্যায় করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে রথযাত্রা ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। উদ্বোধন শেষে রথ খোলা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রথমে রথ টেনে নেওয়া হয়। 7 দিন পর 5 জুলাই উল্টো রথের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা শেষ হবে। মব সন্ত্রাসকে আগের থেকে অনেক কমে নাই তো, পদক্ষেপ না নিলে কমতেছে কিভাবে? আমরা পদক্ষেপ নিচ্ছি দেখে কমতেছে এবং আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস থাকবে। এদিকে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দেওভোগ লক্ষ্মীনারায়ণ আকরা মন্দির থেকে শুরু হয়ে রথের শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। নওগাঁয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সকালে শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকালী মাতার পুজো মণ্ডপ প্রাঙ্গণে নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শুরু হয়। এদিকে মাগুরা মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বাদুরতলা রাধা গোবিন্দ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌজন্য সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী। জাতীয় পার্টির 10ম কাউন্সিল নিয়ে দলের ভেতর তৈরি হওয়া টানাপোড়েন আপাতত মিটলেও এখন নিরাপত্তাহীনতায় কাউন্সিল নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। দলের মুখপাত্র ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, শিগগিরই ডাকা হবে প্রেসিডিয়ামের বৈঠক, সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্নমত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জাতীয় নির্বাচন বা দলের কাউন্সিল এলেই জাতীয় পার্টিতে বাজতে থাকে ভাঙনের সুর। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের গড়া দলটি এ নিয়ে 8 বার ভেঙেছে। সবশেষ গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দল ভাঙেন প্রধান পৃষ্ঠপোষক এরশাদ পত্নী রওশন এরশাদ।
নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে আলাদা কমিটিও করেন তিনি। গত ২০ মে দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ জুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিল করার ঘোষণা দেয়া হয়। ভেন্যু বরাদ্দ বাতিল হওয়ায় ১৬ জুন তা স্থগিত করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এর বিরোধিতা করে ওই তারিখেই সম্মেলন করার ঘোষণা দেয় দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের এক অংশ। চেয়ারম্যান ও মহাসচিব পদে প্যানেল দেওয়ার কথাও জানান তারা। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসে জিএম কাদেরকে নতুন তারিখ ঘোষণার আহ্বান জানান তারা। আর যদি সেই দিনে না হয় ইমিডিয়েট ডাইরেক্ট কাউন্সিল ডাকা। And I can tell you, the council যখনই হয়, there will be in a democratic way, গণতান্ত্রিক উপায়ে সেখানে নির্বাচনে যিনি আসেন তাকে আমরা চেয়ারম্যান। 13 বছর কাউন্সিল হয় না বিএনপির, আমি যতটুকু জানি। সেটাও নিরাপত্তাজনিত কারণে। আওয়ামী লীগের আমলে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যে হলরুমে যাচ্ছি সে হলরুমেই বলছে আপনারা কাউন্সিল করবেন, ছাত্ররা অ্যাটাক করতে পারে, অন্যরা অ্যাটাক করতে পারে। তো সেই নিরাপত্তার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। পরপর কয়েকটি প্রেসিডিয়াম মিটিং হবে, তারপরে পদক্ষেপগুলো নেওয়া হবে। জাপার শীর্ষ এই নেতা জানান, কাউন্সিলের আগে দলের বহিষ্কৃত নেতাকর্মী ও খণ্ডিত অংশগুলোকে আবারও যুক্ত করে একটি বৃহত্তর ঐক্য তৈরি করা হবে। তবে দলের মুখপাত্র জানান, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। প্রত্যেককে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে ইট উইল গিভ কনফিডেন্স টু আদার্স। কারণ পার্টি যদি দেখে যে একটা সুসংগঠিত হচ্ছে তাহলে অনেক ভালো লোক আসে। পার্টি যদি কেবল ভাঙতেই থাকে আর আমি যদি বলতেই থাকি আপনারা যারা যাবেন চলে যান, আমার কারো দরকার নেই, আমি একলাই দল করবো, তখন ওই দল থাকে। অনেকেই যেমন বলছেন ঐক্যমতের কথা, আবার অনেকেই এটা বলছেন যে আসলে এই ঐক্যটা জাতীয় পার্টিকে কোনো কিছু ভোট অ্যাড করবে না, বরঞ্চ বিশৃঙ্খলা করলেও এবং দলের স্বার্থবিরোধী কাজ করলেও দলে ফিরে আসা যায়, এই নজিরটি স্থাপন হবে। এই নজিরটি এই মুহূর্তে জাতীয় পার্টির বেশিরভাগ লোকজনই স্থাপন করতে চাচ্ছে না। দলটির মুখপাত্র আরও জানান, বুধবার বনানী কার্যালয়ে জরুরি সভায় জিএম কাদেরের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানান তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসন নির্দিষ্ট কোনো দলের পক্ষে না থাকলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি কথা বলেন। এ সময় প্রশাসনকে শক্ত অবস্থানে রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নূর বলেন, কোনো দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই সব জায়গায় দখলের পায়তারা করছে। এমন চললে আবারও দেশে ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করে তিনি বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কোন বিশেষ দলের যে আধিপত্য প্রভাব প্রশাসনের চোখের সামনে চলছে, পেশি শক্তির আধিপত্য, এগুলো বন্ধে প্রশাসন এবং সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি সাময়িক এবং ট্রাম্পের কূটচাল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরমাণু গবেষকরা বলছেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়নি, যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের। এই অজুহাতে আবারও আগ্রাসন চালাতে পারে তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমেরিকার অস্ত্র দিয়ে ইরানে হামলা করলে পরিস্থিতি হবে ইরাকের মতো, সাদ্দামের মতো পরিণতি হবে খামেনির। হয়তো এমন স্বপ্ন নিয়েই ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টো ইরান শুধু নিজেদের রক্ষাই করেনি, সমানতালে লড়াই করেছে ইহুদিদের সাথে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হঠাৎই বিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশই ক্লান্ত। আবার ইসরায়েল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বলেও সংকেত দেন।
এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন যুদ্ধের এখনও চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেনি। ট্রাম্পের একটা অবিবেচনা প্রসূত স্টেটমেন্টের জন্য কিন্তু এই অ্যানালাইসিসগুলো আসছে, অর্থাৎ বলছে তারা টায়ার্ড, এখন তারা ঘরে ফিরে গেছে। এই ধরনের খুব ফিশি কথা না বলে যদি বলতো যে আমরা একটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব এবং প্যালেস্টাইন রাষ্ট্রের সমাধানের দিকে যাব, এই ধরনের সলিড কথা না বলার প্রেক্ষিতে সে তার যে বক্তব্য সেটাও একটা ডিসপিউট তৈরি করছে। স্থায়ী বিরতি তো আমি দেখছি না, কারণ মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা আগের থেকে কম বেশি ছিল, কারণ ইরানের সাথে ইসরায়েলের একটা চরম দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তো এখন যেহেতু আক্রমণ হয়েছে অলরেডি, তাই এক্ষেত্রে আরও দ্বন্দ্বটা আরও অনেক গুণে বেড়ে গেল, প্রকাশ্য হলো, আর যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষেরই। তো এই দ্বন্দ্ব তো আসলে কেউ ছেড়ে দিবে না বলে আমার মনে হচ্ছে। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যেই হামলা করে ইসরায়েল। আমেরিকার বোমারু বিমান দিয়ে 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করা হয়। যদিও সিএনএন বলছে বড় ধরনের ক্ষতি হয়নি, তবে অস্বীকার করছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই প্রায় 400 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান। এখন বিকল্প উৎস থেকে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারেন বলে মনে করছেন গবেষকরা। আক্রমণ করে বরঞ্চ তাদেরকে আরও অ্যাগ্রেসিভ করে তুলছে, তারা যাতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করার জন্য তাদেরকে ঠেলে দিচ্ছে। শুনুন, 400 কেজি তো অনেক পরিমাণ। এটা যদি ধরে আমি যদি 60% এটা সমৃদ্ধকরণ করা হয়েছে, তো নর্মালি 25 কেজি লাগে ইউরেনিয়াম, 90% যদি সমৃদ্ধকরণ হয়, তো এর মধ্যে 60%। তা এখান থেকে প্রায় 9-10টা না আরও অনেকগুলোই অ্যাটম বোম করতে পারে, এবং তাদের আরও অন্য প্রযুক্তি প্লুটোনিয়ামও তারা বিভিন্নভাবে তারা এগুলো আহরণ করতে পারে। ইরানের কাছে যদি তাদের পারমাণবিক শক্তি সঞ্চয় করতে পারে, ফুল সুইং নিউক্লিয়ারাইজেশন যদি তারা সফল হয়, সেটা তো আমি মনে করি যে ব্যালেন্স অফ পাওয়ারের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে, যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর আগ্রাসী হবে না, কেননা এই নিউক্লিয়ারাইজেশনের প্রেক্ষিতে একটা বড় মাপের ক্ষতির সম্মুখীন হবে, এই জন্য তারা অ্যাটাক করে না। ইরান যদি ইসরায়েলকে টেক্কা দেওয়ার শক্তি অর্জন করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের 2 এলাকা দিয়ে 14 রোহিঙ্গা নাগরিক সহ 31 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF। বৃহস্পতিবার রাতে উপজেলার লালখাল বাগছড়া এলাকা দিয়ে 14 জন রোহিঙ্গা নাগরিক ও শুক্রবার ভোর 6:30টায় উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে 17 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করে। বিজিবি জানায়, ভারতের জালিয়াখলা দিয়ে বাংলাদেশে 14 জন রোহিঙ্গা নাগরিককে পুশিন করে BSF। পরে তাদের আটক করে বিজিবি। এদিকে ভোরে উপজেলার কেন্দ্রী সীমান্তের সাব পিলার এলাকা দিয়ে 7 শিশুসহ 17 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করে BSF। 48 বিজিবির মিনা টিলা বিওপির টহল টিম তাদেরকে আটক করে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রথমবারের মতো মঞ্চায়িত হলো নাটক অগ্নিশ্রাবণ। ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। স্বৈরশাসকের পতনের পর আরেক শাসক আসে, কিন্তু নিপীড়ন, ক্ষোভ ও দীর্ঘশ্বাস সমাজ থেকে দূর হয় না। ইতিহাসের এই নির্মম পুনরাবৃত্তির বিপরীতে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বরই এই প্রযোজনার মূল প্রতিপাদ্য। ইলিয়াস নবী ফয়সালের রচনা ও নির্দেশনায় নাটকটিতে কাজ করেছে ভৈরবীর গীতরঙ্গ দলের প্রায় অর্ধশত নাট্যকর্মী। আমিও নাটকের মানুষ, নাটক নির্দেশনা দিই, নাটকেই পড়ালেখা করেছি। জুলাই গণঅভ্যুত্থানকে মূলত তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করি যে কোনো আন্দোলনকে আসলে সবসময় মানুষের মনে রাখার জন্য, আমরা যে কোনো ইতিহাস যেন কোনোভাবে না ভুলে যাই। 47-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বর্তমানে 52, 71 সব কিছুকে তুলে আনার চেষ্টা করেছি। সরকারের পর সরকার আসে। অনেক কঠিন প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিটি দিন পার করেন সাধারণ মানুষ। তবে এমন শিল্পচর্চা ও প্রদর্শনী কঠিন সংগ্রামের মধ্যেও আমাদের
বেঁচে থাকার রসদ যোগায়। গ্যালারি কায়া 21 বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করে এসব কথা বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পরে তিনি উত্তরায় গ্যালারি প্রাঙ্গণে আয়োজিত এই চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। 35 জন বরেণ্য চিত্রশিল্পীর 68টি শিল্পকর্ম স্থান পায় প্রদর্শনীটিতে। এডিএন গ্রুপের সৌজন্যে আয়োজিত এই প্রদর্শনীতে গ্রুপটির চেয়ারম্যান আসিফ মাহমুদ ও গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বক্তব্য রাখেন। সরকারের পর সরকার আসে এবং সব সরকার আমলে আমরা ভয় ভীতি চাপ মামলা মোকদ্দমা সামগ্রালা সব সুস্থ অসুস্থতার মধ্যে কেনাকা কিভাবে সম্ভব তাই সব কিছুর পাশাপাশি আমাদের হৃদয়ে যে গান কবিতা শিল্প করার জন্য ভালোবাসা আমাদেরকে শান্ত রাখে। এ পর্যায়ে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির ঈদের পর সেই যে চালের দাম বেড়েছে এরপর আর তা কমেনি। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট ও নাজির শাইলের দাম, বেড়েছে মুরগির দামও। তবে স্বস্তি আছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। সকালের হালকা বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেললেও সাপ্তাহিক ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর কারওয়ান বাজারে ভিড় করেন ক্রেতারা। পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামে কিছুটা স্বস্তি। বেশিরভাগই কেজিতে মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। বেশি দামের সবজির মধ্যে রয়েছে টমেটো ও গাজর। রিজনেবল মনে হচ্ছে, খুব বেশি না। সবজির দাম 40-50 মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। প্রত্যেকটা সবজির দাম যদি মোটামুটি 50 বা 40 সর্বোচ্চ 60 টাকার মধ্যে থাকে সবার জন্য একটু ভালো হয়। সবজি এখন পর্যাপ্ত আমদানি, দামও কম, খালি শুধু দুইটা পণ্যের দাম বেশি, টমেটো আর গাজর। ঈদের পর থেকে মুরগির দাম একটু কম হলেও এখন বাড়তির দিকে। দাম আগে থেকে একটু বাড়ছে। ঈদের আগে আসছিল এক দাম, এখন ঈদের পরে আইছে। ঈদের আগে ছিল 200 টাকা কেজি সোনালী মুরগি, এখন হচ্ছে 260 টাকা কেজি। আর ব্রয়লার ছিল 40-45 ঈদের আগে, এখন ব্রয়লার 50 টাকা। কোরবানির ঈদের পর সব ধরনের চালের দাম আরেক দফা বেড়ে সেখানেই থেমে আছে। মিনিকেট ও নাজির শাইল মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন দোকানিরা। ধানটা চাউলটা হয়তো মিলারের কাছে, আড়তদারের কাছে, এটা চলে গেছে 5-6টা কনজিউমারের কাছে। ওরা নিয়েই বেশি সিন্ডিকেট করছে। মিলার আড়তদার কাছে এখন কিছু নাই, এখন তাদের কাছে সব সিন্ডিকেট। মাংসের বাজারও চড়া। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চীনের ছিংদাও শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় একথা বলেন তিনি। রাজনাথ সিং সীমান্ত ইস্যুতে একটি গঠনমূলক রোড ম্যাপ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং স্থায়ী সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন। ভারত চীন সীমান্তে প্রায় 3800 কিলোমিটার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলে আসছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে 2 দেশের সেনা নিহত হয়, যা প্রতিবেশী রাষ্ট্র দুটির সম্পর্কে বড় প্রভাব ফেলে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। ভিয়েতনামের হ্যানংয়ে অবস্থিত নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনাম এয়ারলাইন্সের 2টি যাত্রীবাহী বিমান একে অপরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল 2:23 হো চি মিনগামী বোয়িং 787-9 ড্রিম লাইনার রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় বিয়েনগামী অপেক্ষমান একটি এয়ারবাস A321 বিমানের লেজের ডানা দিয়ে আঘাত করে। এতে 2টি বিমানের বেশ কিছু অংশ ভেঙে রানওয়ে ও আশেপাশে ছড়িয়ে পড়ে। তবে 2 ফ্লাইটের মোট 386 জন যাত্রীর কেউই আহত হননি। পরে যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানো হয়। কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আর এবারে থাকছে খেলার খবর।
আবারও টাইগারদের হতশ্রী ব্যাটিং, তাতে কলম্বো টেস্টে তৃতীয় দিন শেষেই ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। 211 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে 6 উইকেটে 115 রান সংগ্রহ করেন নাজমুল মুশফিকরা। এতে শ্রীলঙ্কার চেয়ে এখনও 96 রানে পিছিয়ে আছে লাল সবুজের দল। প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে 458 রান করেছিল শ্রীলঙ্কা। পরাগ আরমানের রিপোর্ট। কলম্বো টেস্টের প্রথম 2 দিনে ব্যাটে বলে কর্তৃত্ব ছিল শ্রীলঙ্কার। তৃতীয় দিনের প্রথম ও দ্বিতীয় সেশনে চমক দেখে লঙ্কানদের অল আউট করেন বাংলাদেশের বোলাররা, কিন্তু বোলারদের দেখানো পথে হাঁটতে পারেননি ব্যাটাররা। তাতে 2 দিন বাকি থাকতেই কলম্বো টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা। শ্রীলঙ্কার চেয়ে 211 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ভুলে যাওয়া এনামুল হক বিজয় 4-6-এর ভেলকি দেখিয়ে 19 বলে 19 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তার বিদায়ের 3 বল পরেই ফেরেন সাদমান ইসলাম। বাংলাদেশের ধস আর থামেনি। লঙ্কান ব্যাটিংয়ে কোনো প্রতিরোধ গড়তে পারেননি মমিনুল হক, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 13 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন লিটন দাস। তাতে 115 রানের পুঁজি পায় 6 উইকেট হারানো বাংলাদেশ। এর আগে 43 রানে এগিয়ে থেকে 2 উইকেটে 290 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নিজেদের ছন্দ ফিরে পান বাংলাদেশের বোলাররা। সকালেই 3 উইকেট তুলে নেয় লাল সবুজের দল। 146 রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা 158 রানে তাইজুলের শিকার হন। ধনঞ্জয় সিলভাকেও বিদায় করেন তাইজুল। দলীয় 335 রানে প্রভাত জয়সূর্যকে ফিরিয়ে সিরিজে প্রথম উইকেটার দেখা পান নাহিদ রানা। আসিতা ফার্নান্ডোকে বিদায় করে তাইজুল ইসলাম ক্যারিয়ারের 18তম বার 5 পা তার চেয়ে বেশি উইকেট তুলে নেন। সেই সাথে 458 রানে থাকা শ্রীলঙ্কার ইনিংসও গুড়িয়ে দেন। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয় জনগণের সামনে প্রকাশের দাবি সালাউদ্দিন আহমদের। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা বিএনপির কেউ নয়, জানালেন রিজভী। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচন আয়োজনে অভিযুক্ত সাবেক সিইসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে। বিষণ্ণ নয়, সুন্দর বিশ্ব গড়তে চায় বাংলাদেশ। পৃথিবী বদলাতে সব রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে। সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। এবং সরকার কঠোর হওয়ায় দেশে মব সন্ত্রাস কমেছে। ধামরাইয়ে রথ উৎসব উদ্বোধন করে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।